রূপম দা, ও রূপম দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখে নি একটু জিনিসগুলো। আচ্ছা, ডেকে যখন সাড়া পাচ্ছি না, তাহলে আমি সৌভিক, আমি বলে দিচ্ছি শুরু হচ্ছে নতুন এপিসোড অফ রূপম অন দ্য রক্স। ও, এপিসোড শুরু হয়ে যাচ্ছে? আরে বলবি তো আগে। দাঁড়া দাঁড়া, আমি অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি। রূপম অন দ্য রক্স এর নতুন একটা এপিসোড নিয়ে আবার ফিরে এলাম, যে অনুষ্ঠান প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট। সবাইকে স্বাগত জানাই। এক্সট্রিমলি সরি, অনুষ্ঠানটা যে শুরু হয়ে গেছে আমি ঠাহর করতে পারিনি। আসলে অনুষ্ঠান শুরুর আগে একটা নতুন সিস্টেম তো আমরা করেছি, মানে বেশ কয়েকটা এপিসোড আগে থেকেই এই কথাটা দেওয়া ছিল যে আমি এসেই আগে দেখে নেব, ছকে নেব যে আমার আজকে কি কি বলবার আছে, কি কি করবার আছে। অনেক কাজ পেন্ডিং থাকে তো, আর এত 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 চিঠি আসতে থাকে যে আশা করি সবাই বুঝতে পেরেছো, কেউ রাগ করনি তো নিশ্চয়ই? আচ্ছা, তুমি যে এত লিস্ট দেখছো, আজকে যে দোল সেটা খেয়াল আছে তোমার? আজকে দোল আমার খেয়াল নেই? কি বলতে চাইছিস কি তুই? মানে আমি কি এতটাও ভুলো মন? কিন্তু আমি এই সুযোগে একটা কথা তোকে বলতে চাই, যে আমাদের দুটো খুব ইম্পর্ট্যান্ট দিন ছিল, জানিস তো? মানে তুই জানিস কিনা আমি জানি না, কিন্তু আমি জানি, মানে আমি খবর পেয়েছি, এবং সেই খবরটা পেয়ে আমি খুব বিব্রত হয়েছি। আমি বলিনি এতদিন। আমরা 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, মানে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড করেছিলাম, দ্যাট ইজ অল রাইট। কিন্তু 13ই ফেব্রুয়ারিও একটা গুরুত্বপূর্ণ দিন। কি বলতো? ওয়ার্ল্ড রেডিও ডে। বলেছিলি আমাকে? আমাকে তো বলিসনি, আমি পরে পড়াশুনো করে এই খবর নিলাম। আচ্ছা, তারপরে বল, 7ই মার্চ আমরা একটা এপিসোড করলাম। 8ই মার্চ দিনটা কি? উইমেন্স ডে। বলেছিলি? বলিসনি। আজকে যে দোল সেটা তুই বলতে এসছিস। ওরে গৃহবাসী, খুলদার খোল লাগলো যে দোল, খুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারি রবিনা, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারি রবিনা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল, খোল দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। বাহ, দারুণ লাগলো। থ্যাংক ইউ। কিন্তু আমি তোর দিকে তাকাচ্ছিলাম তো গাইতে গাইতে, খেয়াল করিসনি? আমি অ্যাকচুয়ালি গানটা শুনছিলাম। না না, আমি চাইছিলাম যে তুই পার্টিসিপেট কর, একসঙ্গে গাইলে আরো ভালো হতো। তো এইটাই হচ্ছে মানে ওই ব্যাপারটা, যেটা আমি অনুষ্ঠান শুরুর আগে একটু নোটসগুলো দেখে নিই যে আজকে কি কর্তব্য আছে, তখন একটু কনসেন্ট্রেট করি। তো তখন দেখছিলাম যে এই গানটা আজকে আমাকে গাইতে হবে, একটা দুরূহ কাজ। মানে আজকে দোল উৎসব বলেই আমি একটা ভাবলাম যে একটা মিষ্টি গান গাইব এবং রবি ঠাকুরের শরণাপন্ন হব। মানে এভাবেই তো এই অনুষ্ঠানের মূল সুরটা উদযাপন করা যায়, তুলে আনা যায়। তুই যে বললি যে আজকে কিন্তু দোল উৎসব, এই কথাটা তো আমরা প্রায় ভুলেই গেছি আমাদের সাধারণ জীবনযাপনে। মানে হোলি এই শব্দটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু দোলটা ভুলে গেলে তো চলবে না। বাংলায় যদি আমরা এই কথাটা বলি এবং বাংলার একটা সাংস্কৃতিক উৎসবের কথা বলি, তাহলে এটা দোল উৎসব। এবং এর সঙ্গে, এই উৎসবের সঙ্গে চৈতন্যদেবের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে।
আমাদের সবার শ্রদ্ধার এবং প্রিয় এই মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু তিনি দোল পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন। চৈতন্যদেব কিন্তু আমাদের বাংলার মানুষ, কাজেই খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। এই যে উদাত্ত একটা আমন্ত্রণ জানানো হচ্ছে, এই আমন্ত্রণ বা এই আবাহনের সঙ্গে আমি কোথাও গিয়ে চৈতন্যদেবের যে স্পিরিটটা, মানে তার ডাকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে এবং তারা একটা সাংস্কৃতিক কাজকর্মে অংশ নিচ্ছে। যে সাংস্কৃতিক কাজকর্ম একটা অন্য সমাজ গড়ে তোলবার স্বপ্নও দেখছে, যেখানে কিন্তু এই রকম কোনো ভেদাভেদ নেই। এই জায়গাটায় দোল আমায় আলাদা করে স্পর্শ করে এবং এই যে উৎসবটা আমাকে স্পর্শ করেছে সেটা কিন্তু শুধু একটা দিন হিসেবে করেনি, একটা গান হিসেবেও করেছে। সেই গানে আমি এই লাইনগুলো লিখেছি সৌভিক। এই লাইনগুলোতে কিন্তু পার্টিকুলারলি আমাদের সমাজের যে এই ভাগবাটোয়ারা, এই যে নানা রকমের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগাভাগি, এমনকি অস্পৃশ্যতাও, আমি তার বিরুদ্ধেই লিখেছি। ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব, হৃদয় নিঃস্ব, প্রেমে অদৃশ্য হতে চাই চাই চাই। ও আমার প্রথম, আমার দ্বিতীয় আর তৃতীয় বিশ্ব, তোমার সমাজের মাফিয়া রাজে অস্পৃশ্য হতে চাই। এই গানটা কিন্তু একটা দোলের দিনেই, দোল খেলতে খেলতেই বা জাস্ট খেলাটা শেষ করে উঠেই আমি লিখেছিলাম। আমি যদিও কালো রঙের জামা খুব বেশি পরি, মানে বেশিরভাগ সময়ই আমাকে কালো পোশাকেই দেখা যায়, কিন্তু আমার যে আসলে সব রঙই খুব পছন্দের রং। হ্যাঁ, একটা গান আছে যাতে বলা হয়েছে নীল রং ছিল ভীষণ প্রিয়, এই কথা ঠিক। আবার কেন মারা গেল তোর স্বপ্নের সাদা জামা লোক, এটাও তো আমারই গান। হলুদ জামা পরা জোকার, এটাও আমার গান। এমনকি আমার একটা গান আছে যে গানের নাম হলো লাল গোলাপ। তাহলে আবার একটা রঙের প্রসঙ্গ এলো। এই যে এক্ষুনি যে গানটা চালালাম তাতে তো তোমায় নীল, তোমায় লাল, তোমায় সবুজ দেব আমি, ছোব কালো, বাসব ভালো হয়ে অবুঝ বিপদগামী। আবার কালোর প্রসঙ্গ এসেছে তোমার চোখের কালো এই গানে। তোমার চোখের কালোতে ধূসর এই রংটারও প্রসঙ্গ এসেছে। আচ্ছা, বেগুনি রংটার কি হবে? সেটা কি বাদ যাবে? সবাইকে জানিয়ে দিই, একটা নতুন গান তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি। একটা সিনেমা, অবশ্য তাড়াতাড়ি বললে ভুল হবে, কবে যে সিনেমাটা রিলিজ করবে সেটা তো প্রযোজকদের ব্যাপার। তাড়াতাড়ি মানে আমার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। গানটার নাম হলো ভায়োলেট বাড়ি। এই গানটা আসতে চলেছে, আবার একটা রঙিন গান। আচ্ছা, হঠাৎ করে হঠাৎ বৃষ্টি, এই গানের কয়েকটা লাইন মনে পড়ে যাচ্ছে। যেমন হঠাৎ বৃষ্টি হলে সবুজ আরো অবুঝ হয়ে ওঠে, তাহলে সবুজ রঙেরও একটা প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গেল। অনেকদিন রূপমন্দ রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট এই অনুষ্ঠানে একটা সেগমেন্ট নিয়ে আসা হয়নি, বাকি রয়ে গেছে। সেটা আরেকবার ফিরিয়ে আনা হোক। নতুন কবিতা। যদিও ঘোষণায় বলা হলো নতুন কবিতা, এটা কিন্তু কবিতা নয়, এটা গান। একটু আগেই বলছিলাম যে আরেকটা রঙিন গান আসতে চলেছে যার নাম ভায়োলেট বাড়ি, কিন্তু আমি গানটা গেয়ে শোনাবো না, তাহলে গানটা প্রথম শোনবার যে মজাটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই গানটা আপাতত আমি কবিতার আকারেই পড়ে শোনাচ্ছি। ভায়োলেট বাড়ি। এখন তুমি তরল নিয়ন আলো, যা টুপটাপ ঝরে পড়ে, গা ভিজে যায় না। এখন তুমি একা পথ বিভাজিকা, যা চলে যেতে বলে নিজে যায় না। ভায়োলেট বাড়ি একা মহাকাশচারী, বেগুনি দেওয়াল হরফ অসংলগ্নতা, পড়তে পারি কুয়াশায় ভেজা চিঠি, ডুবো পাহাড়ের ভাঁজে আত্মমগ্নতা। জানি তুমি আছো,
জলরঙা ছবিতে ঠিকানা তোমার সেই কবেকার কলকাতা। সকাল আমার ছেঁড়া শৈশব হয়ে বর্ষাতি ভুলে গিয়ে বৃষ্টিতে ভিজছে। রাত্রি এখন দুঃস্বপ্নের ভিড়ে খানিকটা অভিমানেই অভিশাপ দিচ্ছে। তুমি বোবা হয়ে থেকো ঘষা কাচের আড়ালে, বহুদূর দূরভাষ ভাষাক নীরবতা। রাস্তায় একা হাঁটতে হাঁটতে হাঁপ ধরে, দুর্ভাবনার হাত ধরে পথ চলি। রাস্তাও হঠাৎ অজানার পথে মোড় নিল, লুকিয়ে পড়ায় জোর দিল চোরাগুলি। কতদিন এইভাবে কেটে যাবে, কবে আকাশ থেকে গোধূলি রং মেখে নামবে। কত মন এইভাবে ভেঙে যাবে, ছুটে যাওয়া পথে আবার কোনো মতে থামবে। এখন সাহস দুঃসাহসীর মতো ধ্বংসের ইচ্ছেকেই দেয় সাহসের নাম। এখন আমি বিখ্যাতদের মতো শুধু তোমাকেই খুঁজে সবই হারালাম। এইবার হেসে ওঠো মোনালিসা অভ্যেসে, সমীকরণে থাক নির্বাক জটিলতা। এই হলো একটা নতুন গান। যদি এই গানের লিরিক হিসেবে যেটা পড়ে শোনালাম সেটা তোমাদের ভালো লাগে, তাহলে আমি কথা দিচ্ছি গানটা শুনতেও খুব ভালো লাগবে। আমি গেয়েছি, কারা কারা আমার সঙ্গে যন্ত্রানুসঙ্গে আছে, কারা কারা বাজিয়েছে, গানটা যখন প্রকাশ পাবে তখনই বলবো। আর যে ফিল্মের জন্য এই গানটা তৈরি করেছি, ফিল্মের নামটা খুব ইন্টারেস্টিং। নামটা হলো নেভার মাইন্ড। এই গানের মধ্যেই একটা লাইন আছে, লাইনে বলা হলো, পড়তে পারি কুয়াশায় ভেজা চিঠি, ডুবো পাহাড়ের ভাঁজে আত্মমগ্নতা। আমার মনে পড়ে যাচ্ছে খ্যাপা নামক এক ব্যক্তি সত্যি সত্যি ডুবো পাহাড়ের ভাঁজে কুয়াশায় ভেজা একটা চিঠি আমাকে পাঠিয়েছে। ডুবো পাহাড় কি? না, ডুবো পাহাড় তো সমুদ্রের তলায় থাকে। এটা হলো তেমন পাহাড় যে পাহাড় দেখা যায়। বোধহয় খ্যাপার সেটা দ্বিতীয় চিঠি। আজকে কোন চিঠি পড়ব খ্যাপা? তোমার প্রথম চিঠি নাকি দ্বিতীয় চিঠি? অনেক দিন রূপম অন দ্য রক্স প্রেজেন্টেড বাই কংক্রিটো উনো সিমেন্ট এই অনুষ্ঠানে একটা সেগমেন্ট নিয়ে আসা হয়নি, বাকি রয়ে গেছে। সেটা ফিরিয়ে আনা হোক। এক মিনিট, হ্যাঁ, এই কথাটা তো একটু আগেও বললে। তোমার নোটবুক কি গন্ডগোল হয়ে গেল নাকি? আরে তো একই কথাই তো বলবো, আমার তো সেই একই কথা বলবার আছে, আমায় বলতে দিবি না? ওরে তোরা আমাকে বলতে দিবি না? একটু বলতে দে, একটু বাক স্বাধীনতা দে আমাকে। শোন, সেগমেন্টটা বিশেষ করে তোকেই আমি দেখাতে চাই বা শোনাতে চাই। সৌভিক, একটা ম্যাজিক দেখবি? কি ম্যাজিক? ভুলে গেছিস তো? এই সেগমেন্টটার নাম হচ্ছে আরটিআর ম্যাজিক। মনে আছে আমাদের অনুষ্ঠানে একটা চিরাচরিত ম্যাজিকের ব্যাপার ছিল, মানে প্রথমে আমরা যে কথায় থাকতাম সেটা ঘুরে ঘুরে আসতো, সেই ম্যাজিক। তুমি এইভাবে কানেক্ট করলে? দেখবি, একটা ম্যাজিক দেখাবো। বেশ, দেখাও। ওকে, আচ্ছা বলতো, এই যে দোল উৎসব, এই দোল উৎসবের দিনে মানে দোল পূর্ণিমায় কার জন্ম হয়েছিল? একটু আগে তো বললে। বল। চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছিলেন তিনি? আমাদের বাংলায়। হ্যাঁ, বাংলায় কোথায়? নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ কোন জেলা? নদিয়া। নদিয়ার চাকদহ থেকে চিঠি পাঠিয়েছে খ্যাপা, খ্যাপা চক্রবর্তী। এবং এই যে কানেকশনটা হয়ে গেল, এই যে আজকে চৈতন্যদেবের কথা দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান, এবং সেই চৈতন্যদেবেরই যে নদিয়া জেলা স্বনামধন্য, সেই নদিয়া জেলা থেকেই যে আজকের চিঠিটা পড়া হবে সেটা কিন্তু আমি জানতাম না। মানে চিঠিটা পড়া হবে আমি জানতাম, কিন্তু চিঠিটা খুলে দেখছি যে সেখানে প্রথম লাইনেই লেখা আছে, আমি খ্যাপা চাকদহ নদিয়া থেকে বলছি। কিরকম হলো এই ম্যাজিকটা এবার বল? এটা যারা স্টুডিওতে বসে আছে তারা ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না। এই হলো আরটিআর ম্যাজিক। অবিশ্বাস্য রকমের আশ্চর্য ব্যাপার ঘুরে ঘুরে আসে। ওই যে বললাম, কুয়াশায় ভেজা চিঠি, পড়বো কি পড়বো না? অবশ্যই পড়বো, তবে কুয়াশায় ভেজা ডুবো পাহাড় বা উঁচু পাহাড়ের উল্লেখ খ্যাপা চক্রবর্তীরই পরের চিঠিতে থাকবে। আজকে প্রথমে চিঠি পড়বার আগেই
খ্যাপার অনেক দিন ধরেই কথা হচ্ছে, গত 2টো এপিসোড ধরেই খ্যাপার নাম নেওয়া হচ্ছে। ওর নিশ্চয়ই বিষম টিসম লেগেছে, এতবার আমরা ওর নাম নিয়েছি। যাই হোক, বিষম লাগলে তো তার একটা ক্ষতিপূরণ দিতেই হবে, আর ক্ষতিপূরণটা হলো ROTR Uno Letter of the Week. ওকে, পুরস্কার দেওয়া হয়ে গেছে, এবার চিঠিটা পড়ে ফেলা যাক। রূপমদা, আমি খ্যাপা চক্রবর্তী ব্র্যাকেটে শুভজিৎ চাকদহ থেকে বলছি। শুভ নামক অনেকেই তোমার সাথে জড়িত, তাই ভাবলাম আমার এই খ্যাপা নামটাই তোমায় জানাই। দাদা, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তোমার গান শুনি ক্লাস 9-এ যখন পড়তাম তখন থেকে। জানো তো দাদা, প্রথম টিউশন না গিয়ে তোমার ফসিলসের অনুষ্ঠান দেখি সেই মাধ্যমিক পড়ার সময়, তারপর কখনো কল্যাণী, কখনো জগদ্দল কিংবা কলকাতা, কিন্তু কখনো তোমার একক অনুষ্ঠান দেখতে যাওয়া হয়নি। এই বছর একক দেখতে যাবই দাদা, আর সাথে মহাকাশ, দানিকেন, আমি যাই, এই সমস্ত গানগুলিতে গলা মেলানোর অপেক্ষায় রইলাম। চিঠি থেকে বেরিয়ে এসে একটা ফুটনোট। খ্যাপা, তোমাকে জানিয়ে দিই, পরবর্তী একক অনুষ্ঠান ঘটতে চলেছে 19শে এপ্রিল জিডি বিড়লা সভাঘরে। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে খাস একক। সেই একই দিনে, ওই একক অনুষ্ঠানের দিনেই অন্য আরেকটা বিশেষ ব্যাপারও ঘটবে, সেটা আমি পরে জানাবো। তুমি পারলে এই অনুষ্ঠানে অবশ্যই এসো। আচ্ছা, এবার চিঠিতে ফেরত আসি। নীলাভ এক নিদ্রাবন্দর বইটির প্রকাশ অনুষ্ঠানের দিন আমি উপস্থিত ছিলাম। সেই দিন তোমাকে আমি এক অন্য রূপে দেখেছি, যা ভোলার নয়। বাড়ি ফেরার সময় গোটা রাস্তা আমি ভেবেছি, ঠিক যেভাবে প্রত্যেক শুক্রবার 91.9 ফ্রেন্ডস FM-এ রাত 8টায় তোমার গানগুলো আমাকে ভাবায়, তার চেয়েও বেশি ভাবায় তোমার কবিতা পাঠ। সেদিন বই প্রকাশ অনুষ্ঠান থেকে শোনা কিছুই যে জীবনে করবার নেই গানটা আমার খুবই পছন্দ হয়েছে, আর সেই গানটাই সঙ্গে গানটার তৈরি হওয়ার গল্প ROTR-এর এপিসোডে শুনতে পেয়ে মুগ্ধ হয়েছি। আমি দাদা খুব চুপচাপ হয়ে যাচ্ছি দিন দিন, মানুষের থেকে নিজেকে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই অন্ধকার ঘরটা আমার পছন্দের হয়ে যাচ্ছে। দিন শেষে কাউকে কথা বলবার জন্য পাচ্ছি না, নিজের পরিবারকেও না। জানো তো দাদা, ইদানিং নিজেই নিজের সাথে কথা বলছি কাউকে না পেয়ে, কিন্তু তাতেও সমস্যা, কারণ আমিই প্রশ্ন করছি, আবার আমিই উত্তর দিচ্ছি। ভাবলাম কাউকে না কাউকে তো বলতেই হবে, তাই দিন শেষে তোমাকেই চিঠি লিখতে বসলাম। তোমাকে দাদা একটাই প্রশ্ন, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কথা আটকে থাকেই, সেটা আমার কিংবা সবার। তাহলে সেই কথাগুলো আমি কাকে বলবো? তাহলে কি জমানো কথা জমিয়ে রাখাই ভালো? তুমি হয়তো ভাবছো, এ আবার কেমন ছেলে বাবা, নিজের নাম বলছে খ্যাপা, এইদিকে সব কিছু থেকে নিজেকে আড়াল করছে। ROTR-এ শোনা প্রশ্ন কবিতা পাঠ আমার খুবই প্রিয়। এই রকম কবিতা পাঠ আরও শুনতে চাই। ক্ষুধার্ত মাংসাশী গানটা আমার খুবই প্রিয়, আমি এই গানটার একটা অ্যাকুস্টিক ভার্সন শুনতে চাই। আজ এটুকুই থাক, পরের চিঠিতে আমার আরও না বলা কথা লিপিবদ্ধ করব। আমি এইটুকু বিশ্বাস করি দাদা, কেউ থাকুক বা না থাকুক, তুমি অন্তত আছো আমার পাশে, আর এটা শুধু আমার একার নয়, সবারই জমানো কথা। ইতি তোমার স্নেহের খ্যাপা। খ্যাপা, তুমি ROTR শোনো নিয়মিত, এই সংবাদ আমাকে অত্যন্ত আনন্দিত করছে। মানে এই অনুষ্ঠানটা তুমি বোঝোই তো, আমি এবং সৌভিক আমরা দুজন মিলে খুব আনন্দ করে এবং খুব পরিশ্রম করে বানাই। এই অনুষ্ঠানের তোমাদের মতো শ্রোতাদের আমাদের দরকার, যারা নিয়মিত এই অনুষ্ঠান শোনে এবং এই অনুষ্ঠানের জন্য বসে থাকে। এই অনুষ্ঠান থেকে এমন অনেক কিছু তারা পায় যা তাদের জীবনে তারা কাজে লাগাতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি আরেকজনের কথাও বলেছ, তোমার পরের চিঠিতে বলেছ সে চিঠি আমি পরের দিন পড়ব, নাকি পরের দিন অন্য কারো চিঠি পড়ব জানি না, সে এখনই জানি না, আমিও তো খ্যাপা, কাজেই আগে থেকে বলতে পারছি না। কিন্তু তুমি যার কথা বলেছ তার নাম ভূত, এবং সে তোমার একজন প্রিয় মানুষ। এটা যদি না প্রিয়তম হয়ে থাকে অথবা প্রিয়তমা, জানি না, সেই প্রসঙ্গে এক্ষুনি যাচ্ছি না, কিন্তু তাকে তো তুমি তোমার মনের কথা বলতে পেরেছো আলটিমেটলি, আমার তাই মনে হয়েছে। কাজেই তোমার সেই নিঃসঙ্গতা থেকে তুমি অলরেডি মুক্তি পেয়ে গেছো, এবং আজকে তোমার চিঠি আমি পড়লাম, এটাও নিশ্চয়ই এমন একটা আনন্দ যা সেলিব্রেট করা যায়। তুমি কবিতা শুনতে ভালোবাসো। আজকের অনুষ্ঠানে একটা কবিতা মানে গান, তার কবিতা রূপ আমি অলরেডি পড়ে শুনিয়েছি। পরের অনুষ্ঠানে একটা নোট রেখে দিই,
পরের দিন এসে নোটটা দেখে নেব, পরের অনুষ্ঠানেও তোমার জন্য একটা কবিতা আমি পড়ে শোনাবো। সেই কবিতাটার নাম অন্ধকার। তুমি বলেছ তো এই অন্ধকার ঘরটা আমার পছন্দের হয়ে যাচ্ছে। এইটা পড়েই আমার মনে পড়ে গেছে যে আমার একটা গান আছে, গানটার নাম হলো অন্ধকার। আমি পরের দিন তোমাকে পড়ে শোনাবো। ততক্ষণের জন্য বিদায়।